ব্যর্থতার গল্প আমাদের কম বেশি সবারই রয়েছে, কিন্তু আপনি হয়তো ব্যর্থতার আসল অর্থ খুঁজে পাননি। ব্যর্থতা মানে সব কিছু শেষ নয়, বরং সেই কাজ পুনরায় করার আরও একটি সুযোগ। বর্তমান সময়ে কোনো মুভি ভালো লাগলেই আমরা মাস্টারপিস শব্দটি জুড়ে দেই। আসলে মাস্টারপিস মুভি কাকে বলে সেটা জানতে হলে আপনাকে এই মুভির গল্পটি শুনতে হবে। এটা কোনো কাল্পনিক কিংবা সায়েন্স ফিকশন মুভি নয়, বরং ইন্ডিয়ার ছোট্ট একটি গ্রামের 12 ক্লাস ফেল হওয়া এক তরুণের আইপিএস হয়ে ওঠার গল্প। সত্য ঘটনার উপর নির্মিত এই মুভিটি আপনাকে নতুন করে চেষ্টা করতে শেখাবে। গল্পের শুরুতে বিলগাঁও নামের ইন্ডিয়ার একটি ছোট্ট গ্রাম দেখানো হয়। সেখানে এই গল্পের মেইন ক্যারেক্টার মনোজকে দেখানো হয়। মনোজ নকল বানাতে ব্যস্ত, কারণ যেভাবেই হোক তাকে 12 ক্লাস পাশ করতেই হবে। উঠানে বসে মনোজের বাবা মনোজের ছোট বোনকে পড়াতে থাকে। তখন সেখানে পোস্টমাস্টার চলে আসে মনোজের বাবার সাসপেনশন লেটার নিয়ে। অফিসে তাকে তার বস একটি কাগজের সিগনেচার করতে বলে, কিন্তু সে সেটা করে না, কারণ গ্রামের গরিব কৃষকদের টাকা বিধায়কজি খেয়ে দিতে চাইছিল। এই নিয়ে তার বসের সাথে তর্ক হলে একসময় মনোজের বাবা তার জুতো খুলে বসের মুখে মারে, আর এই কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে। মনোজের বাবা সাসপেনশন লেটার নিতে না চাইলে পুলিশ এসে সেটা বাড়িতে দিয়ে যায়। রাতে খাবার সময় বাবা বলে, আমি হাইকোর্টে যাব এবং এদের বিরুদ্ধে কেস লড়ব। পরের দিন সকালে মনোজ এক্সাম দিতে যায়। দেখা যায় সব স্টুডেন্ট সেখানে নকল নিয়ে হাজির হয়ে যায়, কিন্তু স্যার জানিয়ে দেয়, নকলের কথা তোমরা বাদ দাও। গতবার নকল করেও 200 জনের ভেতর 175 জন ফেল করেছ। এইবার আমি প্রশ্নের উত্তর ব্ল্যাকবোর্ডে লিখে দেব, আর তোমরা সেটা সবাই খাতায় কপি করে দিবে। এটা শুনে হলের সব স্টুডেন্ট খুবই খুশি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে, ডিএসপি দুশান্ত। স্টুডেন্টরা ভাবছিল এইবার তারা হয়তো সবাই ফেল করবে। তখন সেখানে কলেজের প্রিন্সিপাল চলে আসে এবং ডিএসপি দুশান্তকে তার অফিসে ডেকে নিয়ে যায়। প্রিন্সিপাল ডিএসপিকে মোটা অঙ্কের টাকা দেয়, কিন্তু ডিএসপি টাকা তো নেয়ই না, বরং উল্টে ঘুষ দেওয়ার অপরাধে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নেয়। এই কারণে ওই বছরের সব পরীক্ষার্থী ফেল করে। অন্যদিকে দেখা যায় মনোজের বাবা কেস লড়ার জন্য হাইকোর্টে যাচ্ছে। মা তো ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ ঘর সামলানোর সমস্ত দায়িত্ব ছিল মনোজের বাবার উপর। যদি মনোজ 12 ক্লাস পাশ করতে পারত, তবে হয়তো সে ছোটোখাটো কোনো চাকরি করতে পারত, কিন্তু সেটাও এখন সম্ভব নয়। রাতের বেলা মনোজ ও তার ভাই বাড়িতে আসে। এসেই তার মায়ের হাতে টাকা তুলে দেয়। মাকে বলে, এখন আর কোনো চিন্তা করতে হবে না, আমরা অটো চালিয়ে ইনকাম করছি। এটা শুনে তাদের মা অনেকটা চিন্তামুক্ত হয়। পরের দিন সকালে তারা অটো নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু বিধায়কের গাড়ির কন্ডাক্টর অটো থেকে লোক নামাতে বলে। কন্ডাক্টর বলে সবাইকে বিধায়কজির গাড়িতে যেতে হবে, কিন্তু তারা দুই ভাই সেটা মেনে নেয় না। তখন কন্ডাক্টর তাদের সাথে তর্ক করে। একসময় দেখা যায় মনোজের ভাই কন্ডাক্টরকে জুতো দিয়ে মারে। এরপর তারা অটো নিয়ে কিছু দূরে গেলে পুলিশ তাদেরকে আটকায় এবং তাদের থানায় ধরে নিয়ে যায়। থানায় নেওয়ার পর পুলিশ মনোজের ভাইকে বেশ কয়েকটা লাঠির বাড়ি মারে। বাবার নামে উল্টোপাল্টা কথা বললে মনোজ আর চুপ থাকতে পারে না। সে বন্দুক দিয়ে পুলিশকে মারার হুমকি দেয়। পুলিশ বলে, যা নিয়ে আয় তোর বন্দুক, আজ যদি তুই আমাকে না মারিস তাহলে আমি তোর ভাইকে মেরে ফেলবো। মনোজ তখন দৌড়ে ডিএসপি দুশান্তের বাড়িতে চলে আসে। গেটের সিকিউরিটি পুলিশ তাকে আটকালে চিৎকার করে ডিএসপিকে ডাকতে থাকে। ডিএসপি তখন ঘর থেকে বেরিয়ে বলে, এখন বাসায় যাও, কাল এই বিষয়ে দেখা যাবে। মনোজ রেগে গিয়ে বলে, ওই দিন নকল ঠেকানোর জন্য ঠিকই তো সময় মতো এসেছিলেন, আর আমাদের মতো লোকদের ওপর জুলুম হলে সেটা পরের দিন সকালে। এরপর ডিএসপি ঘর থেকে বেরিয়ে আসে এবং মনোজকে সাথে নিয়ে সোজা থানায় চলে আসে। সেখানের অফিসারকে ধমক দিয়ে তাদেরকে ছেড়ে দিতে বলে। রাস্তা দিয়ে আসার সময় মনোজের সাথে আবার ডিএসপি স্যারের দেখা হয়ে যায়। ডিএসপি স্যার তাদেরকে বাড়ি ছেড়ে দিবে বলে গাড়িতে উঠিয়ে নেয়। ডিএসপি যখন চলে যাচ্ছিল মনোজ জিজ্ঞেস করে, কি করলে আমি আপনার মতো হতে পারবো? ডিএসপি দুশান্ত বলে, নকল করা ছেড়ে দাও, তাহলেই হবে। ডিএসপি স্যারের কথা মনোজের মাথায় গেঁথে যায়। পরের বছর আবার এক্সাম চলে আসে। এইবার সবাই নকল করলেও মনোজ এইবার নকল করে না। দেখা যায় সে এইবার 3rd ডিভিশন ক্লাস নিয়ে পাশও করে যায়। কয়েক বছরের মধ্যে সে বিএ পাশও করে ফেলে। বাড়িতে ফিরলে মনোজের ঠাকুমা পেনশনের সমস্ত টাকা মনোজের হাতে তুলে দেয়। ঠাকুমা বলে, টাকা নিয়ে তুই একদম চিন্তা করবি না, কিন্তু তোকে অবশ্যই পুলিশ হয়ে এবং পুলিশের পোশাক পরেই বাড়িতে আসতে হবে। পরের দিন মনোজ বেরিয়ে পড়ে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে।
বাসে যাওয়ার সময় মনোজ ঘুমিয়ে পড়ে। গোয়ালিহাট বাস স্ট্যান্ডে পৌঁছালে কন্ডাক্টর ডেকে মনোজের ঘুম ভাঙায়। কিন্তু এ কি, বাস থেকে নামতে গিয়ে মনোজ দেখে তার ব্যাগ সেখান থেকে উধাও। কন্ডাক্টর জানায় মনোজের পাশে যে মহিলা বসেছিল সে তার ব্যাগ নিয়ে নেমে গেছে। এটা শুনে মনোজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অচেনা শহর, অচেনা মানুষের ভিড়ে মনোজ পাগল প্রায় হয়ে যায়, কারণ ঠাকুমার দেওয়া সমস্ত টাকাও সে হারিয়ে ফেলল। এরপর সে সেখানে ওই মহিলাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কন্ডাক্টর জানায় সেই মহিলা আসলে 30 মিনিট আগে নেমে গেছে। পরের দিন সকালে মনোজ কোচিং সেন্টারের সামনে বসে থাকে, কিন্তু সে জানতে পারে 3 বছরের জন্য কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। ডিএসপি হওয়ার পরীক্ষার কোনো নিয়োগ নেই। এখন এটা শুনে মনোজ আরও ভেঙে পড়ে। বেশ কিছুদিন পেটের ক্ষুধা চেপে এখানে সেখানে বসে থাকে সে, কিন্তু একদিন তার ক্ষুধা আর সহ্য হয় না। সে একটি হোটেলে ঢুকে পড়ে এবং হোটেলের মালিককে বলে, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন? বিনিময়ে আমি আপনার কাজ করে দিব। হোটেল মালিক কোনো কথা না বলে তাকে খাবার দিয়ে দেয়। প্রচণ্ড ক্ষুধা লাগায় মনোজ মুহূর্তেই সব কিছু খেয়ে শেষ করে ফেলে। খাওয়ার পর মনোজ হোটেল মালিককে বলে, বলুন আমি আপনার জন্য কী কাজ করতে পারি? হোটেল মালিক বলে, কোনো কাজ করা লাগবে না, তুমি তো স্টুডেন্ট। কিন্তু মনোজ বলে, আগে জানলে আমি ফ্রিতে খাবার খেতামই না। তখন একটি ছেলে তাকে ডেকে বলে, আমি তোমার বিল দিয়ে দেব। এই ছেলেটির নাম প্রীতম পাণ্ডে। আসলে সেও মনোজের মতো ডিএসপি হওয়ার এক্সাম দিতে এসেছিল। সে মনোজকে বলে বাড়িতে ফিরে যাওয়ার জন্য। তখন মনোজ তাকে সব কিছু খুলে বলে কোনোভাবেই তার বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয়। এরপর পাণ্ডে তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে পড়ে। কোথায় যাচ্ছে জানতে চাইলে পাণ্ডে বলে, আমি দিল্লি যাচ্ছি আইপিএস হওয়ার কোচিং করতে। আইপিএস যে আসলে কি সেটা মনোজ নিজেও জানে না। পাণ্ডে বলে, আইপিএস হলো ডিএসপির থেকেও উপরের পোস্টের চাকরি। এক কথায় ডিএসপিদের স্যার হলো আইপিএস। এটা শুনে মনোজ বলে, আমিও আইপিএস হতে চাই, যেভাবে হোক আমাকে তোমার সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। মনোজের অনুরোধ শুনে পাণ্ডে মুখ ফসকে বলে ফেলে, আচ্ছা চলো তাহলে আমার সাথে। এরপর তারা দিল্লিতে পৌঁছে যায়। এত লোকজন দেখে মনোজ কিছুটা ঘাবড়ে যায়। পাণ্ডে মনোজকে তার বাসায় থাকতে দেয়। পরের দিন সকালে তুতুল নামের একজন তাদেরকে গৌরী নামের একজনের সাথে দেখা করাতে নিয়ে যায়। গৌরী ভাইও তাদের মতো আইপিএস হওয়ার জন্য পরীক্ষা দিবে। দেখা যায় অনেক স্টুডেন্টদের সে ইউপিএসসি পরীক্ষার ধারণা দিতে থাকে। সে বলে মোট 2 লাখ পরীক্ষার্থী এক্সাম দিলেও আইপিএস হয় মাত্র 20 থেকে 30 জন। এটা শুনে তো সবাই শকড হয়ে যায়। মনোজ গৌরী ভাইকে বলে, আমার একটা কাজের ভীষণ দরকার, কোনোভাবে যদি একটু ম্যানেজ করে দিতেন। আসলে গৌরী ভাইয়াও মনোজের মতো পরিবারের ছেলে। সে মনোজকে একটি লাইব্রেরিতে বই পুস্তক পরিষ্কার ও টয়লেট পরিষ্কারের কাজ খুঁজে দেয়। এই কাজ মনোজ ভাইয়া নিজেও একসময় করেছে। এই কাজের জন্য মনোজকে মাসে 280 টাকা ও থাকার জন্য একটি রুম দিবে। এরপর থেকে মনোজ সারাদিন কাজ করত এবং রাতে পড়াশোনা করত। সপ্তাহখানেক পর গৌরী ভাইয়ার রেজাল্ট বের হয়, কিন্তু এইবারও সে পাশ করতে পারে না এবং এটাই ছিল তার শেষ চান্স। এই পরীক্ষায় টপ রেজাল্ট করেছিল ইংলিশ মিডিয়ামের দীপমোহন। এটা দেখে পাণ্ডে তার গুরু চেঞ্জ করে নিলেও মনোজ একদম সেটা করে না। আইপিএস হওয়ার আশা বাদ দিয়ে গৌরী ভাইয়া একটি চায়ের দোকান খুলে নেয় এবং সবাইকে ফ্রি টিউশন দিতে থাকে। সে বলে, আমি আইপিএস হতে পারিনি তো কি হয়েছে? তোমাদের ভিতর যখন কেউ আইপিএস হবে তখন সেটা আমারই সাকসেস হবে। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। এরপর চলে আসে মনোজের ইউপিএসসি পরীক্ষা, কিন্তু মনোজ তার প্রথমবারে ফেল করে। মনোজের মন খারাপ হয়ে যায়। তখন গৌরী ভাইয়া এসে তাকে বোঝায়। এরপর আবারও মনোজ কাজ ও পড়াশোনা চালিয়ে যেতে থাকে। এইভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায়। তারপর আবারও সেই পরীক্ষার দিন চলে আসে। পাণ্ডে এইবারও ফেল করে, কিন্তু মনোজ এইবার পাশ করে যায়। গৌরী ভাইয়া, পাণ্ডে সবাই খুব খুশি হয়ে যায়। এরপর আসলো রিটেন এক্সামের পালা। মনোজ রিটেনের প্রস্তুতি নেওয়ার জন্য একটি নতুন কোচিং সেন্টারে আসে। অনেক রিকোয়েস্ট করার পর মনোজ তাদেরকে 1200 টাকায় রাজি করায়, কিন্তু এরপরও সে তাদেরকে 680 টাকা দেয় এবং জানায় বাকিটা সে আস্তে আস্তে শোধ করে দিবে। তাছাড়া মনোজ বলে সে অফিসে যে কোনো কাজে সাহায্য করবে। মেয়েটি তখন মনোজকে বলে ওয়ালের ছবি টানাতে। তখন সেখানে ভর্তি হওয়ার জন্য একটি মেয়ে তার বাবাকে নিয়ে আসে। কোচিং সেন্টারের মেয়েটি তখন তাদের সামনে কোচিং সেন্টারের সুনাম করতে থাকে। মনোজ তখন দীপমোহনের ছবি দেখিয়ে বলে, ইনি তো এখানে কোচিং করেননি, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। কোচিং সেন্টারের মেয়েটি তখন মনোজকে পাশের রুমে নিয়ে বোঝায়, আমরা দীপমোহনকে 1.5 লাখ টাকা দিয়েছি যাতে সে বলে সে আমাদের কোচিং সেন্টারে পড়াশোনা করেছে।
তুমি টপ করলে তোমাকেও আমরা টাকা দিব। এরপর সে আবারও তাদের সামনে কোচিংয়ের গুণগান করতে থাকে, কিন্তু মনোজ তাদের সামনে এসে সব সত্যি ফাঁস করে দেয়। সব শুনে মেয়েটি এখানে একদম কোচিং করতে চায় না। মেয়েটির নাম শ্রদ্ধা যোশী। মনোজও কোচিং করতে না চাইলে তার ডিপোজিট করা টাকা তারা ফেরত দিতে চায় না, কিন্তু অবশেষে বাধ্য হয়ে সেটা ফেরত দিয়ে দেয়। এরপর মনোজ শ্রদ্ধা ও তার বাবার সাথে পরিচিত হয়। সে যে লাইব্রেরিতে পড়ে এটাও সে তাদেরকে জানায়। একদিন মনোজ লাইব্রেরিতে ইঞ্জিনিয়ারিংয়ের একটি বই দেখতে থাকে। তখন সেখানে হঠাৎ শ্রদ্ধা চলে আসে। শ্রদ্ধা ভাবতে থাকে মনোজ হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। এরপর শ্রদ্ধা তার বাড়ি সম্পর্কে বলতে থাকে। কিছু সময় পর তাদেরকে কথা বলতে দেখে লাইব্রেরিয়ান ঝাড়ি মারে। শ্রদ্ধা তখন বুঝতে পারে মনোজ আসলে এখানে কাজ করে। এরপর শ্রদ্ধা যে কোচিংয়ে ভর্তি হয়, মনোজও সেই কোচিংয়ে গিয়ে ভর্তি হয়ে যায়। সেখানে স্যার মনোজকে ডেকে নিয়ে তার প্রশংসা করে, কারণ সে সবার থেকে সুন্দর করে রচনা লিখেছে। বিকেলে গৌরী ভাইয়া চায়ের দোকানে বসে তারা চারজন গল্প করতে থাকে। ট্রুথ অর ডেয়ার খেলার সময় মনোজ শ্রদ্ধাকে একটি গান গাইতে বলে। শ্রদ্ধা তখন সুন্দর একটি গান গায়, আর এভাবেই তাদের দিন কাটতে থাকে। কিছুদিন পর স্যার ক্লাসে রকেট সম্পর্কে জিজ্ঞেস করলে শ্রদ্ধা মনোজকে সেটা বোঝাতে বলে, কারণ সে ইঞ্জিনিয়ার। কিন্তু মনোজ তখন বলে আমি বিএ পাশ করেছি। তখন ক্লাসে সবাই হাসতে থাকে। শ্রদ্ধা ভীষণ কষ্ট পায়, সে কান্না করতে থাকে। পরের দিন লাইব্রেরিয়ান তাকে জিজ্ঞেস করে পুরনো কাগজ বিক্রির টাকা এত কম কেন? মনোজ বলে বিক্রি করে যেটা হিসাব হয়েছে সেটাই তো আমি আপনাকে দিয়েছি। কিন্তু তারপরও লাইব্রেরিয়ান তাকে বাজে বাজে কথা বলে, এমনকি তার বাবাকেও চোর বলে। মনোজ তখন রেগে গিয়ে তার জুতা দিয়ে মারতে যায় লাইব্রেরিয়ানকে, কিন্তু না মেরে সেখান থেকে চলে যায় মনোজ। চাকরি হারিয়ে বেশ কিছুদিন গায়েব হয়ে যায় মনোজ। এরপর মনোজকে খুঁজতে খুঁজতে পান্ডে চলে আসে মালিকাগঞ্জে। এখানে এসে সে দেখে ছোট্ট একটি ঘরে আটা ভাঙানোর কাজ করছে মনোজ। সারাদিন আটা ভাঙায় আর রাতে পড়াশোনা করে। পান্ডে মনোজকে বলে তার সাথে বাসায় গিয়ে থাকার জন্য, কিন্তু মনোজ রাজি হয় না, সে এখানেই থাকবে। এরপর রিটেন পরীক্ষার দিন চলে আসে। মনোজ পরীক্ষায় সবকিছু খুব ভালোভাবে লিখে বের হয়। বের হওয়ার সময় নোবেল নামের একজনকে সে বলে এক্সাম অনেক ভালো হয়েছে। কোশ্চেন টপিক এসেছে টেরোরিজম সম্পর্কে, যেটা সে খুব ভালোভাবেই লিখেছে। নোবেল জানায় ওটা টেরোরিজম না, ট্যুরিজম ছিল। এটা শুনে মনোজ জায়গায় বসে পড়ে। তার জীবন যেন ওলট পালট হয়ে যায়। এই বছরটাও তার নষ্ট হয়ে গেল। পরের দিন সে এসে পৌঁছায় শ্রদ্ধার গ্রামের বাড়িতে। শ্রদ্ধা বাড়িতে না থাকায় কেয়ারটেকার শ্রদ্ধাকে কল করে এবং মনোজের সাথে তার কথা বলিয়ে দেয়। মনোজ বলে আমি তোমাকে সরি বলতে এসেছি। শ্রদ্ধা বলে তুমি ফেল করেছো, আবার পড়াশোনা করো। কিন্তু তুমি আমার বাড়িতে এসে কি করছো? মনোজ বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি একবার বলো আই লাভ ইউ, আমি পুরো দুনিয়া উলট পালট করে দেব। কিন্তু শ্রদ্ধা তাকে না করে দেয়। এমনিতে মনোজের মন ভাঙা ছিল। সে তার ভাঙা মন নিয়ে সেখান থেকে চলে যায় এবং দিল্লিতে না গিয়ে সোজা তার গ্রামের বাড়িতে চলে আসে। গ্রামে আসার পর মনোজ জানতে পারে তার ঠাকুমা আর বেঁচে নেই। এই খবরটা মনোজ আর মনোজের বাবাকে জানানো হয়নি, কারণ ঠাকুমা বলতে বারণ করেছিল। মনোজ ও তার বাবা দুজনই গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল, তাই ঠাকুমা তাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করতে চাইছিল না। ঠাকুমার মৃত্যুর খবর শুনে মনোজ ভীষণ কষ্ট পায়। তখন মনোজের মা তাকে সান্ত্বনা দিতে থাকে। দেখা যায় দুজনই সেখানে কান্না করতে থাকে। এরপর মনোজ গ্রাম থেকে আবারও দিল্লিতে চলে আসে। এইবার মনোজ কাজ করার সময় আরও বাড়িয়ে দেয়। পড়াশোনার পাশাপাশি সে বাড়িতেও টাকা পাঠাতে শুরু করে। এরপর একদিন মনোজের বাবা গৌরী ভাইয়ার মাধ্যমে সেই আটার মিলে চলে আসে। বাবা বলে তুই এখানে থেকে পড়াশোনা করছিস, বাড়ি চল, বাপ বেটা মিলে গ্রামে কিছু একটা করব। আমি না হয় বিধায়কজির পা ধরে ক্ষমা চেয়ে নেব। বাবার কথা শুনে মনোজ অবাক হয়ে যায়। বাবা বলে আমি নিজের লড়াই লড়তে গিয়ে নিজের মায়ের মৃত্যুর খবরও জানতে পারিনি। টাকার কাছে সত্যের পরাজয় হয়ে গেছে। মনোজ বলে তুমি তো আমাকে শিখিয়েছ সবসময় সত্যের পথে চলতে এবং কোনো কাজে হার না মানতে। বাবা তখন সেখান থেকে চলে যায়। এরপর মনোজ 16 ঘন্টা আটার মিলে কাজ করত, 6 ঘন্টা পড়তো আর মাত্র 3 ঘন্টা ঘুমাতো। একদিন কোচিং ক্লাসে শ্রদ্ধা চলে আসে। ক্লাস শেষে শ্রদ্ধা মনোজের সাথে দেখা করে এবং তাকে সরি বলে। আসলে হঠাৎ মনোজ বাড়িতে চলে যাওয়ায় সে বুঝতে পারেনি সে কি বলবে। শ্রদ্ধা মনোজের সাথে কথা বলতে চাইলে সে জানায় প্রিলি পরীক্ষার পরে কথা হবে, এখন এইসবের সময় নয়। এরপর মনোজ পুরো দমে পড়াশোনা শুরু করে দেয়। এরপর আসে মনোজের প্রিলি পরীক্ষা। মনোজ এইবারও ভালোভাবে পাশ করে যায়।
পাশের খবর নিয়ে শ্রদ্ধা তখন মনোজের সেই আটার মিলে চলে আসে। মনোজের অবস্থা দেখে শ্রদ্ধা তো অবাক হয়ে যায়। এর ভিতরে সে কিভাবে পড়াশোনা করে? শ্রদ্ধা তাকে সাহায্য করতে চাইলে মনোজ না করে দেয়, কারণ সে এভাবেই তার পড়াশোনা চালিয়ে যেতে চায়। কিছুদিন পর মনোজের রিটেন পরীক্ষা চলে আসে। মনোজ 20টা প্রশ্নের ভিতর মাত্র 10 থেকে 12টা লিখেছিল। রেজাল্ট দিলে জানা যায় মনোজ তৃতীয়বারের মতো ফেল করেছে। সন্ধ্যায় গৌরী ভাইয়া চায়ের দোকানে মনোজ ও শ্রদ্ধা বসে থাকে। তখন সেখানে পাণ্ডে চলে আসে। সে এসেই মনোজকে বলে, আজ যদি শ্রদ্ধার সাথে তো দেখা না হতো তাহলে তুই আজ ঠিকই পাশ করতে পারতিস। আসলে লুজারদের সাথে কেউ থাকে না, সব মেয়েরাই একসময় ছেড়ে চলে যাবে। এইসব কথা শুনে শ্রদ্ধা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মনোজ তখন দৌড়ে শ্রদ্ধাকে আটকাতে যায়। শ্রদ্ধা বলে, তুমি বলেছিলে না আমি তোমাকে ভালোবাসি বললে তুমি দুনিয়া উলটপালট করে দেবে? আই লাভ ইউ, এখন তুমি আইপিএস হয়ে দেখাও। মনোজ তখন দৌড়াতে দৌড়াতে চলে আসে দীপমোহনের বাসায়। তাকে বলে, প্রিলি পরীক্ষায় তো পাশ করে যাচ্ছি, কিন্তু রিটেন পরীক্ষায় কোনোভাবেই ভালো করতে পারছি না। দীপমোহন তখন তাকে কাগজ দিয়ে বলে, এখানে 8 মিনিট 20 সেকেন্ডে 200 শব্দ লিখে দেখাও। মনোজ ভেবেছিল এটা তো খুবই সহজ কাজ, কিন্তু দেখা যায় ওই সময় সে মাত্র 80 থেকে 90টা শব্দ লিখতে পারে। দীপমোহন বলে, তুমি নিজের সম্পর্কেই ঠিকমতো লিখতে পারলে না, তাহলে ইন্টারন্যাশনাল বিষয় সম্পর্কে তুমি কিভাবে লিখবে? এইসব তোমার দ্বারা হবে না। এইসব কথা শুনে মনোজ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। গৌরী ভাইয়ার দোকানে গেলে গৌরী ভাইয়াও তাকে ঝাড়ি মারে, বলে, তোর দ্বারা আসলে কিছু হবে না। দিনে 16 ঘন্টা আটার মিলে কাজ করে তুই কিভাবে পাশ করবি? আজ থেকে তো সমস্ত জিনিস নিয়ে আমার বাসায় চলে আয়। তুতুলকে বলে, কাল থেকে তোর দোকানে আসা লাগবে না, মনোজকে সব কাজে তোর হেল্প করতে হবে। গৌরী ভাইয়া আরও বলে, আমি মনোজের বাড়িতে মাসে মাসে টাকাও পাঠিয়ে দেব। মনোজ এইসবে রাজি হয় না। তখন গৌরী ভাইয়া রেগে গিয়ে বলে, ফ্রিতে দিচ্ছি না, তোর প্রথম বেতন পেলে আমাকে ডবল টাকা ফেরত দিতে হবে। অবশেষে মনোজ গৌরী ভাইয়ের কথায় রাজি হয়ে যায়। এরপর প্রথমবারের মতো মনোজ পড়াশোনা করার জন্য একটি সুন্দর পরিবেশ পায়। পরের দিন সকালে শ্রদ্ধা আসে মনোজের সাথে দেখা করার জন্য। সে তাকে একটি স্টপওয়াচ দিয়ে বলে, এটা আমাকে আমার বাবা দিয়েছিল, এটার মাধ্যমে সময় দেখে দিনে 16 ঘন্টা পড়া চাই কিন্তু। এরপর মনোজ শুরু করে দেয় প্রচুর পড়াশোনা। কাজ না থাকায় পড়ার জন্য বেশ সুযোগ পায় মনোজ। কিছুদিন পর শ্রদ্ধা এসে জানায় সে যাচ্ছে তার রিটেন পরীক্ষা দিতে। কিছুদিন পর গৌরী ভাইয়া এসে বলে, শ্রদ্ধা রিটেন পরীক্ষায় পাশ করে গেছে এবং সামনের মাসেই তার ভাইবা এক্সাম। এরপর সময় কাটতে থাকে। একদিন পড়ার সময় কারেন্ট চলে যায়। তখন মনোজ ল্যাম্পপোস্টের নিচে গিয়ে পড়তে থাকে। তখন সেখানে দৌড়ে এসে তুতুল জানায় শ্রদ্ধা দিদির কল এসেছে। কলেজ শ্রদ্ধা মনোজকে জানায় সে ভাইবা পরীক্ষায়ও পাশ করে গেছে, এখন সে একজন ডেপুটি কালেক্টর হয়ে গেছে। এটা শুনে মনোজ, গৌরী ভাইয়া সহ সবাই খুশি হয়ে যায়। মনোজও পড়াশোনায় আরও জোর দেয়। এইবার মনোজ রিটেন এক্সামে ভালোভাবে পাশ করে যায়, কিন্তু পাণ্ডে এইবারও ফেল করেছে। মনোজ শ্রদ্ধার সাথে কথা বলতে চাইলে রেগে যায় পাণ্ডে, বলে, তুই শুধু নিজের পাশ নিয়েই আছিস, আমার রেজাল্টের খবর তুই একবারও জিজ্ঞেস করিসনি। আমি তোকে দিল্লিতে নিয়ে এসেছিলাম, আইপিএস কাকে বলে সেটাও আমিই তোকে বুঝিয়েছিলাম, আর তুই এখন আমার খোঁজই রাখিস না। এরপর মনোজ টেলিফোনের মাধ্যমে তার মাকে পাশ করার খবর জানায়। এরপর সে শ্রদ্ধাকে কল করে, কিন্তু শ্রদ্ধার মা জানায় সে বাসায় নেই। কিন্তু সে মিথ্যা বলেছে, আসলে শ্রদ্ধা তখন বাসায়ই ছিল। সন্ধ্যায় শ্রদ্ধা মনোজকে কল করে এবং বলে, তোমার ইন্টারভিউতে আমি আসতে পারবো না, কারণ কেউ একজন বাবাকে বলেছে আমি নাকি তোমার সাথে রাত কাটিয়েছি। এরপর শ্রদ্ধার মা তাকে বলে, এইসব কথা ওকে না বললেও পারতিস, তোর বাবার মন খারাপ হয়ে গেল। শ্রদ্ধা বলে, কষ্ট তো আমিও পেয়েছি। অচেনা লোকের কথা শুনে বাবা আমাকে সন্দেহ করতে শুরু করলো। আমি এখন বাচ্চা নেই, ডেপুটি কালেক্টর হয়ে গেছি, আমি চাইলে নিজেই চলে যেতে পারি, কিন্তু আমি তোমাদের কষ্ট দিতে চাই না। এদিকে পাণ্ডেকে মনোজ কল করে। সে জানতে পারে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে। তখন মনোজ দ্রুত চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে জানতে পারে পাণ্ডে রাস্তায় দাঁড়িয়ে মদ খেয়ে জোরে জোরে গালাগালি করছিল, এই কারণে পুলিশ তাকে ধরে এনেছে। পাণ্ডের কাছে 3000 টাকা ফাইন নিয়েছে, আরও 2000 টাকা না দিলে তাকে ছাড়া হবে না। মনোজ বলে, এভাবে কাউকে আপনি অ্যারেস্ট করতে পারেন না, আর এভিডেন্স ছাড়া কোনো ফাইনও করতে পারেন না। আসলে আপনি যেটা নিয়েছেন সেটা আসলে ঘুষ। এটা শুনে পুলিশ তো খুব রেগে যায়। মনোজ বলে, ওই যে তোর বড় স্যার বসে আছে, তার সামনে তুই ঘুষ নিচ্ছিস? আমার রিটেন এক্সাম আজ ক্লিয়ার হয়ে গেছে, সামনের মাসে ভাইবা, আইপিএস হলে সর্বপ্রথম আমি তোর চাকরি খেয়ে দিব। তখন বড় স্যার এসে পাণ্ডেকে ছেড়ে দিতে বলে।
এবং সাথে টাকাটাও ফেরত দিয়ে দেয়। বাইরে এসে মনোজ পাণ্ডের ফোন চেক করে, দেখতে পায় সেই কল দিয়েছিল শ্রদ্ধার বাবাকে। পাণ্ডে মনোজকে সরি বলে, কিন্তু মনোজ রেগে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর মনোজের ভাইবা পরীক্ষার দিন চলে আসে। শ্রদ্ধা মনোজের সাথে দেখা করে এবং তাকে সুন্দর করে চুল কাটাতে নিয়ে যায়। এরপর তারা দুজন পাণ্ডের বাড়িতে যায় তাকে থ্যাঙ্কস জানাতে, কারণ পাণ্ডের জন্য মনোজ দিল্লিতে এসে পৌঁছেছিল। পাণ্ডে শ্রদ্ধাকে সরি বলে, কারণ সে তার বাবাকে ফোন করে মিথ্যা বলেছিল। শ্রদ্ধা বলে, তুমি মিথ্যাও এত সুন্দর করে বলতে পারো, তোমার তো টিভিতে রিপোর্টার হওয়া উচিত। এরপর শ্রদ্ধা আর মনোজ চলে আসে ইন্টারভিউ সেন্টারে। সেখানে পৌঁছানোর সময় শ্রদ্ধা মনোজকে একটি চিঠি দেয়। গেটের বাইরে শ্রদ্ধা দাঁড়িয়ে থাকে আর মনোজ ভিতরে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। কিছু সময় পর মনোজের ডাক আসে। যাওয়ার সময় এই আঙ্কেল বলে, তোমার বোর্ডের চেয়ারম্যান ডক্টর মেহতা, উনি এমনিতেই হিন্দি মিডিয়ামের স্টুডেন্টদের পছন্দ করেন না। তুমি ভুলেও যেন বলো না যে তুমি 12 ক্লাসে ফেল করেছিলে। এরপর মনোজ ঢুকে পড়ে ভাইবা বোর্ডে। সেখানে ডক্টর মেহতা মনোজের সিভি দেখে বলে, তুমি 12 ক্লাসে ফেল করেছিলে কিভাবে? মনোজ বলে, আসলে ওই বছর চিটিং করতে পারিনি, তাই ফেল করেছিলাম। নতুন ডিএসপি আসার কারণে ওই বছর গ্রামের সব স্টুডেন্ট ফেল করে। ডক্টর মেহতা তখন মনোজকে বলে, তুমি এখন যেতে পারো। যাওয়ার সময় ম্যাডাম তাকে 2 মিনিট বাইরে অপেক্ষা করতে বলে। বাইরে এসে মনোজ শ্রদ্ধার দেওয়া সেই চিঠিটা দেখতে পায়, যাতে লেখা ছিল, তুমি আইপিএস হও কিংবা আটার মিলে কাজ করো, আমি তোমার সাথেই সারা জীবন থাকতে চাই। উইল ইউ ম্যারি মি? কিছু সময় পর ভিতরে আবারও মনোজের ডাক আসে। ম্যাডাম তাকে বলে, তুমি তো মিথ্যা বলতে পারতে, তাহলে তুমি চিটিংয়ের বিষয়টা কেন বললে? মনোজ বলে, আমার মন চায়নি ম্যাডাম, আসলে আমাদের গ্রামে সবাই চিটিং করে, আমাদের স্যাররাই আমাদের চিটিং করতে সাহায্য করে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন একজন মনোজকে বলে, আমার মনে হয় আপনি ভুল জায়গায় এসেছেন। মেহতা স্যারও বলে, তুমি এই পোস্টের জন্য ফিট নও। মনোজ তখন বলে, আমি এখানে একদম ফিট স্যার। তখন মেহতা স্যার বলে, তুমি আমাকে বোঝাও কিভাবে তুমি ফিট, আর কেনই বা তোমাকে সিলেক্ট করব। কত টপার স্টুডেন্ট আছে, তাদেরকে বাদ দিয়ে তোমাকে কেন সিলেক্ট করব? মনোজ বলে, এখানে আসতে আমি অনেক কিছু সামনে থেকে দেখেছি, যেটা হয়তো টপাররা জানেও না। মেহতা স্যার তবুও কনভিন্স হয় না। ম্যাডাম বলে, এটা তোমার শেষ সুযোগ, যদি তুমি আজ সিলেক্ট না হও তবে তুমি কি করবে? মনোজ বলে, আমি হার মানব না ম্যাডাম, আমার লক্ষ্য শুধু আইপিএস হওয়া নয়, বরং দেশের সমস্যাগুলো দূর করা। আমি না হয় গ্রামে গিয়ে স্কুল টিচার হব আর বাচ্চাদের শেখাবো যাতে তারা চিটিং না করে। তারপর তারা সেখান থেকে তাকে চলে যেতে বলে। এরপর 1.5 মাস কেটে যায়। আজ ইউপিএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। মনোজ আসতে না চাইলেও শ্রদ্ধা তাকে জোর করে ধরে আনে। সবাই অপেক্ষা করতে থাকে রেজাল্ট দেখার জন্য। আজ কারো স্বপ্ন পূরণ হবে, হয়তোবা কারো স্বপ্ন ভেঙে যাবে। এরপর সবাইকে রেজাল্ট দেখতে দেওয়া হয়, কিন্তু মনোজ রেজাল্ট দেখতে চায় না। তখন শ্রদ্ধা যায় মনোজের রেজাল্ট দেখার জন্য। আসলে ওই দিন ভাইবা পরীক্ষা থেকে বের হওয়ার সময় তারা মনোজের প্রশংসা করে। একজন তো বলে, এরকম স্টুডেন্ট সিলেক্ট না করলে আমাদের এক্সাম নেওয়াই বৃথা যাবে। অর্থাৎ মনোজ ভাইবাতেও পাশ করে যায়। শ্রদ্ধা ইশারা করলে মনোজ কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। তখন শ্রদ্ধাও তার পাশে গিয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে গৌরী ভাইয়া, পাণ্ডে ও তুতুল চলে আসে। সবাই খুব খুশি হয়, আর এইসব পাণ্ডে রিপোর্টার হিসেবে ভিডিও করতে থাকে। এরপর মনোজ বাড়িতে কল দেয়। ভাই তখন দৌড়ে গিয়ে তার মার সাথে কথা বলিয়ে দেয় তাকে। তখন সেখানে মনোজের বাবা এসে বলে, হয়ে গেছিস আইপিএস? হ্যাঁ শুনে বাবা সোজা চলে যায় চৌহানের বাড়িতে, গিয়ে বলে, তুই একটা আইপিএস এর বাবাকে সাসপেন্ড করেছিলি। মনোজের মা ভীষণ খুশি হয়। তখন সেখানে চলে আসে কোচিং সেন্টারের সেই মেয়েটি। 1.5 লাখ টাকা হাতে দিয়ে বলে, ক্যামেরার সামনে বলবা তুমি আমাদের কোচিং সেন্টার থেকে ক্লাস করেছো। মনোজ বলে, আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। তারপর মনে পড়তেই মেয়েটি টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। 1 বছর পর একটি থানায় প্রবেশ করে মনোজ। ঢোকার সময় সবাই মনোজকে স্যালুট করে। আসলে সে ডিএসপি দুশান্ত স্যারের সাথে দেখা করতে এসেছিল। এসেই সে দুশান্তকে প্রণাম করে, কিন্তু দেখা যায় ডিএসপি দুশান্ত স্যার তাকে চিনতে পারে না। মনোজ বলে, স্যার সিটিং করা ছেড়ে দিয়েছি। তখন ডিএসপি দুশান্ত স্যারের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। স্যার সম্মান আর আনন্দে মনোজকে জড়িয়ে ধরে। আর এখানেই এই সিনেমার গল্প শেষ হয়ে যায়। ডিএসপি স্যারের এক কথায় বিলগাঁও গ্রামের 12 ফেল হওয়া মনোজ আজ আইপিএস হয়ে গেছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। পুরো ঘটনার ডিটেলসে বোঝার জন্য এই মুভিটা একবার হলেও দেখা উচিত।